নয়, বিশ্বাস রাখুন। ইতিবাচক মনোভাবই কঠিন সময়ে সবচেয়ে বড় সহায়। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি মিতা। চলে যাব আজকের বিস্তারিত সংবাদে। স্বদেশী মেলাকে সামনে রেখে স্বামী বিবেকানন্দ ময়দানে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্যায়ে এই বৈঠকে পৌরোহিত্য করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। 9 জানুয়ারি থেকে শুরু হবে স্বদেশী মেলা। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে হবে এই মেলা। 9 জানুয়ারি থেকে শুরু হয়ে এই মেলা চলবে 11 জানুয়ারি পর্যন্ত। আসন্ন স্বদেশী মেলাকে সামনে রেখে মঙ্গলবার স্বামী বিবেকানন্দ ময়দানে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে চূড়ান্ত পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পৌরোহিত্য করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, নিগমের কমিশনার ডিকে চাকমা, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সহ অন্যান্যরা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন, এই প্রথমবারের মতো স্বদেশী মেলা হতে চলেছে রাজধানীর বিবেকানন্দ ময়দানে। স্বদেশী মেলার প্রস্তুতি খতিয়ে দেখছেন মেয়র সহ পুর নিগমের আধিকারিকরা। এই মেলায় রাজ্যের মানুষের উৎপাদিত জিনিস বিক্রি করা হবে। রাজ্যের স্বসহায়ক দলগুলি যেসব জিনিস তৈরি করে সেই জিনিস এই মেলায় বিক্রির জন্য একটা পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন দেশের উৎপাদিত জিনিস যাতে মানুষ ব্যবহার করেন, কারণ দেশের মানুষ যত বেশি দেশীয় পণ্য ব্যবহার করবেন তত বেশি এই দেশের মানুষ উপকৃত হবেন। তাতে করে ক্রেতা বিক্রেতা উভয়ই বেশি লাভবান হতে পারবেন। প্রধানমন্ত্রী লোকাল ফর ভোকালের ওপর বেশি জোর দিয়েছেন, তাই দেশের কৃষক এবং দেশের শ্রমিকের উৎপাদিত জিনিস ব্যবহারে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। 9 জানুয়ারি এই মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রতিদিন দুপুর 1টা থেকে শুরু হয়ে এই মেলা চলবে রাত 9টা পর্যন্ত। স্বদেশী মেলায় রাজ্যের মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাবে বলে আশাবাদী মেয়র দীপক মজুমদার। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। আন্তর্জাতিক স্তরে খেতাব অর্জন করে রাজ্যে ফিরল খুদে খেলোয়াড়রা। ক্যারাটে চ্যাম্পিয়নশিপে 4র্থ স্থান অধিকার করেছে রাজ্যের খেলোয়াড়রা। তাদেরকে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। আন্তর্জাতিক স্তরে খেলায় অংশ নিয়ে কৃতিত্ব অর্জন করে ঘরে ফিরলেন রাজ্যের খেলোয়াড়রা। ক্যারাটে চ্যাম্পিয়নশিপে 4র্থ স্থান অধিকার করে নিল রাজ্যের খুদে খেলোয়াড়রা। জানা গেছে, পশ্চিমবঙ্গের ডুমুরজলা স্টেডিয়ামে আন্তর্জাতিক স্তরের ভারত সহ মোট 5টি দেশের খেলোয়াড়রা ক্যারাটে খেলায় অংশগ্রহণ করে। ভারতের হয়ে ত্রিপুরা রাজ্যের খুদে খেলোয়াড়রাও আন্তর্জাতিক স্তরে ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে। গত 2025 সালের 28শে ডিসেম্বর রাজ্যের খুদে খেলোয়াড়রা ভারতের হয়ে ক্যারাটে চ্যাম্পিয়নশিপ খেলায় অংশগ্রহণ করেছিল এবং চলতি বছরেও 3 থেকে 4 জানুয়ারি খেলো ইন্ডিয়ার মাধ্যমে ক্যারাটে খেলতেও রাজ্যের খুদে খেলোয়াড়রা অংশগ্রহণ করে। ত্রিপুরা থেকে ভারতের হয়ে সেখানে মোট 24 জন ক্যারাটে খেলোয়াড় যোগদান করেছিল। এই 3টি খেলায় রাজ্যের খুদে ক্যারাটে খেলোয়াড়রা আন্তর্জাতিক স্তরে 9টি পদক, সিলভার মেডেল 14টি, ব্রোঞ্জ পদক 14টি এবং খেলো ইন্ডিয়ায় 2 দিনের খেলায় মোট 39টি পদক হাসিল করতে পারে রাজ্যের খুদে খেলোয়াড়রা। খেলা শেষে মঙ্গলবার দুপুরে কলকাতা থেকে রেলে আগরতলায় এসে পৌঁছায় খুদে খেলোয়াড়রা। এই খেলায় রাজ্যের খুদে খেলোয়াড়দের কোচ হিসাবে ছিলেন মুস্তাফ মিয়া, অবিনাশ সরকার সহ আরও কয়েকজন। মঙ্গলবার দুপুরে আগরতলা রেল স্টেশনে খুদে খেলোয়াড়দের মা বাবা সহ আত্মীয় পরিজনেরাও তাদেরকে উৎসাহ এবং স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। কোচ সহ খেলোয়াড়রা রেল থেকে নামতেই তাদেরকে ফুলের মালা পরিয়ে এবং ফুলের তোড়া হাতে তুলে দিয়ে বিশেষভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করেন। রেল স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচ মোস্তাফা মিয়া জানিয়েছেন, ভারতের হয়ে আন্তর্জাতিক স্তরে ক্যারাটে খেলায় 4র্থ স্থান অধিকার করে দেশের এবং রাজ্যের নাম উজ্জ্বল করে তারা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। খুব কম সময়ের ব্যবধানে কিছু পরিকাঠামোগত অভাব থাকা সত্ত্বেও যে রাজ্যের খুদে খেলোয়াড়রা এই সুনাম অর্জন করতে পেরেছে তা অবশ্যই দেশ ও রাজ্যের জন্য গর্বের বিষয়। আগামী দিনেও রাজ্যের এই খুদে খেলোয়াড়রা আন্তর্জাতিক স্তরে ক্যারাটে খেলায় অংশগ্রহণ করে আরও বেশি পদক পেয়ে দেশ ও রাজ্যের সুনাম অর্জন করবে বলে আশাবাদী কোচ। আমাদের রাজ্যের টিম ডিসেম্বর 2025 তারিখে আমাদের টিম রওনা দেয় রাজ্য থেকে ওয়েস্ট বেঙ্গলে ডুমুরজলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, যেখানে অনেকগুলি দেশের পার্টিসিপেট করেছে। সেই পার্টিসিপেন্টে আমাদের রাজ্য পার্টিসিপেট করেছে দেশের হয়ে এবং আমাদের রাজ্যের ফলাফল অত্যন্ত ভালো এবং সমস্ত টোটাল 20টি গোল্ড মেডেল, 23টি সিলভার মেডেল এবং 34টি ব্রোঞ্জ মেডেল পাই। পাশাপাশি আরেকটা টুর্নামেন্ট ছিল আমাদের
জানুয়ারি 3 এবং 4 খেলো ইন্ডিয়া খেলো ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। ওই চ্যাম্পিয়নশিপে আমাদের রাজ্যের ছেলেরা আরও অনেক ভালো ফলাফল করেছে, সেখানেও অনেক গোল্ড মেডেল পেয়েছে, অনেক সিলভার এবং ব্রোঞ্জ পেয়েছে। এই ফলাফলে আমি এবং আমাদের রাজ্যের ক্যারাটে সংস্থা খুব আনন্দিত, যার সাথে 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 আমাদের দেশের নাম এবং রাজ্যের নামও উজ্জ্বল করেছে। আশা করি এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং রাজ্যের ছেলেমেয়েরা আগামী দিন আরও উৎসাহের সাথে উদ্দীপনার সাথে বিভিন্ন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে এবং রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করবে। আর আমি আশা করি সমস্ত গার্ডিয়ানকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, কেন তাদের অনেক প্রচেষ্টা, তাদের ছেলে মেয়েকে আমাদের এই ক্যাম্পে 1 মাস ধরে ক্যাম্প হয়েছে এবং সিলেকশন হয়েছে প্রায় 1.5 মাস আগে। 1 মাস যে ক্যাম্প হয়েছে তাদের সমস্ত গার্ডিয়ান তাদের ছেলে মেয়েকে নিয়ে আমাদের ক্যাম্পে যোগদান করায় এবং আমাদের যে কোচ রিপন সরকার, অবিনাশ সরকার, রত্না সরকার, প্রশান্তশীল, তারা রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে এই ক্যাম্পগুলি করায়। কারণ আমাদের কোনো ইনডোর হল নাই বা নির্দিষ্ট জায়গা নেই, তার জন্য তারা কী করেছে, যার যে সেন্টার ছিল, যেমন তেলিয়ামুড়া, বেলোনিয়া, আগরতলা, বিভিন্ন জায়গায় গিয়ে তারা এই ক্যাম্প অনুষ্ঠিত করে এবং ক্যাম্প করার পরে আজকে এই রেজাল্ট। তার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ত্রিপুরা থেকে কতজন অংশগ্রহণ করেছিল? ত্রিপুরা থেকে টোটাল 24 জন অংশগ্রহণ করেছে, তার মধ্যে 10 জন মেয়ে এবং 14 জন ছেলে। ভারতের কয়টি রাজ্য থেকে? ভারতের যারা সিলেক্টেড হয়েছে বিভিন্ন রাজ্য থেকে, তারাই এখানে পার্টিসিপেট করেছে এবং বিভিন্ন দেশও পার্টিসিপেট করেছে। আর খেলো ইন্ডিয়া খেলো ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ভারতের সমস্ত রাজ্যই অংশগ্রহণ করেছে। আগামী দিনে কি পরিকল্পনা থাকছে এই খেলা নিয়ে? রাজ্যের ছেলেমেয়েরা যে ক্যারাটাতে এই যে ভালো রেজাল্ট ফলাফলের উদ্দেশ্যে আমি বলতে পারি যে আগামী দিন আরও ভালো রেজাল্ট করবে এবং আমরাও খুব মন দিয়ে কাজ করবে এবং বিভিন্ন কোচ আছে, কোচরা আরও বেশি পরিশ্রম করবে, ছেলেমেয়েকে আরও টেকনিক্যালি লাইনে আরও চেষ্টা করবে ভালো কিছু করার, তাতে আমরা অনেক রেজাল্ট করব। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। প্রতিভা জাতীয় যুব প্রকল্প, ত্রিপুরা রাজ্য পরিষদ এবং প্রতিভা কল্যাণ ও সাংস্কৃতিক সমাজের উদ্যোগে রাজধানীতে শীত বস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র পেয়ে খুশি দুস্থ নাগরিকরা। সমাজের প্রতি দায়বদ্ধতার অঙ্গ হিসাবে মঙ্গলবার প্রতিভা জাতীয় যুব প্রকল্প, ত্রিপুরা রাজ্য পরিষদ এবং প্রতিভা কল্যাণ ও সাংস্কৃতিক সমাজের উদ্যোগে রাজধানীতে শীত বস্ত্র বিতরণ করা হয়। মহারাষ্ট্রের বোম্বে সর্বোদয় ফ্রেন্ডশিপ সেন্টারের সহযোগিতায় হয়েছে এই বস্ত্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে, প্রতিভা জাতীয় যুব প্রকল্প ত্রিপুরা রাজ্য পরিষদের কর্মকর্তা দীপক সিনহা সহ অন্যান্যরা। বস্ত্রদান সম্পর্কে দীপক সিনহা বলেন, রাজ্যের শীত দিনের পর দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই শীতে রাজ্যের মানুষ একেবারে কাতর। যাদের শীত বস্ত্র ক্রয় করার ক্ষমতা নেই, তারা চরম দুরবস্থার মধ্যে দিয়ে দিন যাপন করছেন। রাজ্যের প্রায় সব মহকুমাতেই দুস্থ মানুষ রয়েছেন। তাদের কথা মাথায় রেখেই মঙ্গলবার রাজধানীর অভয়নগরে শীত বস্ত্র দান করা হয়েছে। শীত বস্ত্র দান অনুষ্ঠান সম্পর্কে দীপক সিনহা বলেন, ত্রিপুরায় গত বছরের তুলনায় এবছর শীত বেশি অনুভূত হচ্ছে। শীতের তীব্রতা এত বেশি বৃদ্ধি পেয়েছে যে মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। শিশু থেকে বৃদ্ধ সকলেই শীতে একেবারে দিশেহারা। এই পরিস্থিতিতে যাদের শীত বস্ত্র নেই, তাদের কষ্টের অন্ত নেই। দুস্থ মানুষের কথা মাথায় রেখেই মহারাষ্ট্রের বোম্বে সর্বোদয় ফ্রেন্ডশিপ সেন্টারের সহযোগিতায় শীতবস্ত্র দান করা হয়েছে। এই সংস্থা থেকে প্রায় 4 শতাধিক কম্বল এসছে রাজ্যে। ইতিমধ্যেই মোহনপুরে এবং বামুটিয়া এলাকায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র দান করা হয়েছে। আজ অভয়নগরে কম্বল বিতরণ করা হয়েছে। আগামী দিনেও সংস্থার উদ্যোগে এই ধরনের কর্মসূচি জারি রাখা হবে। পাশাপাশি তিনি বলেন, প্রতিভা ওয়েলফেয়ার অ্যান্ড কালচার সোসাইটির উদ্যোগে সারা বছর কোনো না কোনো সামাজিক কাজকর্ম করা হয়ে থাকে। স্বেচ্ছায় রক্তদান শিবির, স্বচ্ছ ভারত অভিযান, শীতবস্ত্র দান ইত্যাদি কর্মসূচি জারি রাখা হয়েছে। আগামী দিনেও সমাজের মানুষের জন্য এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। আগরতলা পুর নিগমের 15 ও 17 নম্বর ওয়ার্ডের উদ্যোগে শীতবস্ত্র দান করা হয়। উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শীতবস্ত্র পেয়ে খুশি স্থানীয় নাগরিকরা। ত্রিপুরায় জাঁকিয়ে পড়ছে শীত, দিনের পর দিন বাড়ছে শীতের কামড়। হাড় হিম করা এই শীতে শিশু থেকে বৃদ্ধ সকলেই জুবুথুবু। শীতের কামড় সহ্য করতে না পেরে ইতিমধ্যেই বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা প্রাণ হারিয়েছেন। এই পরিস্থিতিতে আগরতলার পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের উদ্যোগে শীতবস্ত্র দান করা হচ্ছে। আগরতলা পুর নিগমের 15 ও 17 নম্বর ওয়ার্ডের উদ্যোগে শীতবস্ত্র দান করা হয়।
উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন 2 ওয়ার্ডের কর্পোরেটর এবং এলাকার বিশিষ্ট নাগরিকরা। শীতবস্ত্র দান অনুষ্ঠান সম্পর্কে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, আগরতলা পুর নিগমের কার্যকাল 4 বছর পূর্তি হয়েছে। এই উপলক্ষে পুর নিগমের প্রত্যেক ওয়ার্ডে বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবির, স্বচ্ছ ভারত অভিযান, দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ইত্যাদি। মঙ্গলবার পুর নিগমের 15 ও 17 নম্বর ওয়ার্ডের উদ্যোগে শীতবস্ত্র দান করা হয়েছে। এলাকার দুস্থ মানুষদের মধ্যে এই শীতবস্ত্র দান করা হয়েছে। তিনি বলেন, পুর নিগমের 4 বছর পূর্তি উপলক্ষে 51টি ওয়ার্ডের উদ্যোগেই বেশ কিছু সামাজিক কাজকর্ম হাতে নেওয়া হয়েছে। এবছর রাজ্যে অন্যান্য বছরের তুলনায় শীত জাঁকিয়ে পড়েছে। কনকনে শীতে শিশু থেকে বৃদ্ধ সকলেই প্রায় জুবুথুবু। তাই পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের উদ্যোগে এখন শীতবস্ত্র দান করা হচ্ছে। যাদের শীতবস্ত্র ক্রয়ের ক্ষমতা নেই তাদের পাশে এলাকার কর্পোরেটরদের দাঁড়াতে বলা হয়েছে। এই নির্দেশ পেয়ে প্রত্যেক ওয়ার্ডের উদ্যোগে শীতবস্ত্র দান করা হচ্ছে। ইতিমধ্যেই পুর নিগমের বেশ কিছু ওয়ার্ডে শীতবস্ত্র দান করা হয়েছে। মেয়র দীপক মজুমদার বলেন, 2021 সালের 8ই ডিসেম্বর পুর নিগমের নাগরিকদের আশীর্বাদ পেয়ে আগরতলা পুর নিগমের নতুন করে পথ চলা শুরু হয়েছে। দেখতে দেখতে 4 বছর অতিক্রান্ত হয়ে গেছে। এই সময়ে শহরের নাগরিকদের মৌলিক পরিষেবা প্রদান করেছে পুর নিগম। বিশেষ করে পানীয় জলের জন্য এখন শহরের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে না। এখন পুর নিগমের সব ওয়ার্ডেই বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা আছে। 2 বেলা নিগমের নাগরিকদের চাহিদা মতো জল সরবরাহ করা হচ্ছে। এর সঙ্গে শহরের ড্রেনগুলোকেও আবর্জনা মুক্ত করা হচ্ছে। যেখানে ড্রেন ছিল না সেখানে নতুন করে পাকা ড্রেন নির্মাণ করা হচ্ছে। ড্রেনগুলোতে যাতে মশার সৃষ্টি না হতে পারে এর জন্য মশার বিস্তার রোধ কমাতে বিশেষ ধরনের মাছ ড্রেনগুলিতে নিয়মিত ছাড়া হচ্ছে। শহরের রাস্তাঘাট ধারাবাহিকভাবেই পরিষ্কার করা হচ্ছে। এছাড়া শহরের বাজারগুলোতে আধুনিক বাজারে রূপান্তরিত করার কাজ চলছে। এক কথায় শহরের উন্নতিকল্পে পুর নিগম কাজ চালিয়ে যাচ্ছে। আগামী দিনেও সেই কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। শীতবস্ত্র পেয়ে খুশি স্থানীয় নাগরিকরা। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। উন্নয়ন, স্বচ্ছতা ও কার্যকর ব্যবস্থাপনার নিরিখে তেলিয়ামুড়া মার্কেটিং কোঅপারেটিভ লিমিটেড সোসাইটির একটি বিভাগে প্রথম পুরস্কার অর্জন করেছে। সোসাইটির সকল সদস্যদের সম্মিলিত প্রচেষ্টাতেই তা সম্ভব হয়েছে বললেন চেয়ারম্যান। মিনিস্ট্রি অব কোঅপারেশন ভারত সরকারের অন্তর্গত ন্যাশনাল ডেভেলপমেন্ট কর্পোরেশন অব ত্রিপুরার উদ্যোগে রাজ্যের বিভিন্ন কোঅপারেটিভ লিমিটেড সোসাইটিকে তাদের কার্যাবলীর নিরিখে পুরস্কৃত করা হয়। এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে কোঅপারেটিভ উন্নয়ন, স্বচ্ছতা ও কার্যকর ব্যবস্থাপনার নিরিখে তেলিয়ামুড়ার মার্কেটিং কোঅপারেটিভ লিমিটেড সোসাইটি একটি বিভাগে প্রথম পুরস্কার অর্জন করেছে। এই সাফল্যে খুশির হাওয়া বইছে সংশ্লিষ্ট কোঅপারেটিভ ও এলাকাবাসীর মধ্যে। এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করে তেলিয়ামুড়ার মার্কেটিং কোঅপারেটিভ লিমিটেড সোসাইটির চেয়ারম্যান নীতিন কুমার সাহা জানান, এই পুরস্কার শুধুমাত্র একটি স্বীকৃতি নয়, বরং দীর্ঘদিনের সম্মিলিত পরিশ্রম, দক্ষতার সাথে পরিচালনা ও সদস্যদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফল। আগামী দিনে আরও উন্নত পরিষেবা ও কোঅপারেটিভ ব্যবস্থাকে শক্তিশালী করতে তারা বদ্ধপরিকর। তিনি আরও বলেন, এই সম্মান তেলিয়ামুড়া এলাকার কোঅপারেটিভ আন্দোলনকে নতুন দিশা দেখাবে এবং ভবিষ্যতে অন্যান্য কোঅপারেটিভ সোসাইটিকেও অনুপ্রাণিত করবে। চেয়ারম্যান বলেন, রাজ্যের মানুষকে স্বনির্ভর করতেই কোঅপারেটিভ সোসাইটি কাজ করে চলেছে। আগামী দিনেও এই কাজ অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান নীতিন কুমার সাহা। মিনিস্ট্রি অফ কোঅপারেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অন্তর্গত ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন আয়োজিত সারা ত্রিপুরার ল্যাম্পস, ফ্যাক্স এবং প্রাইমারি মার্কেটিংগুলিকে এখানে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আমাদের তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড আমরা প্রমিনেন্ট সেক্টর থেকে আমরা ফার্স্ট প্রাইজ পেয়েছি এবং প্রত্যেকটি সারা ত্রিপুরার যে কোঅপারেটিভগুলো আছে তাদের এক্সিলেন্ট পারফরমেন্স এবং কন্ট্রিবিউশন অফ কোঅপারেটিভ ডেভেলপমেন্টের উপর মানে নির্ধারিত হয়েছে আমাদের অ্যাওয়ার্ডগুলো। আমরা খুব খুশি এবং গর্বিত। তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড আমরা একটা বিভাগে আমরা ফার্স্ট হয়েছি এবং এই প্রথম পুরস্কার হিসাবে আমাদেরকে দেওয়া হয়েছে, সম্মাননা দেওয়া হয়েছে এবং সঙ্গে আমাদেরকে 35,000 টাকা আমাদেরকে পুরস্কৃত করা হয়েছে। এবং আমাদের বিশ্বাস আগামী দিনেও
আমাদের এই প্রয়াস জারি থাকবে এবং এই কোঅপারেটিভ সোসাইটির প্রত্যেকটি সদস্যকে এবং নিজের পায়ে দাঁড়ানো এবং আমাদের যে ভারত সরকারের যে স্বপ্ন এক ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা। কোঅপারেটিভের মাধ্যমে সেটা সম্ভব এবং সমবায়ের মাধ্যমে সেটা সম্ভব এই সমাজের উন্নতি। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। 69তম জাতীয় স্কুল স্তরের যোগা প্রতিযোগিতার সমাপ্ত হয়েছে। NSRCC-তে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। 69তম জাতীয় স্কুল স্তরের যোগা প্রতিযোগিতা মঙ্গলবার সমাপ্ত হয়েছে। আগরতলার NSRCC-তে হয়েছে সমাপ্তি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত, ক্রীড়া দপ্তরের সচিব PK চক্রবর্তী, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সম্পাদক সুকান্ত ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, এই যোগা প্রতিযোগিতার সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। জাতীয় স্তরের এই যোগা প্রতিযোগিতায় দেশের অন্যান্য রাজ্যের পড়ুয়ারা অংশ নিয়েছে। ত্রিপুরায় এই ধরনের জাতীয় স্তরের আসর আগে হয়নি বললেই চলে, কিন্তু এখন ত্রিপুরায় জাতীয় স্তরের বেশ কিছু আসর হয়েছে, আগামী দিনেও হবে। এর মধ্য দিয়ে রাজ্যের ছেলেমেয়েরা যেমন নিজেদের সমৃদ্ধ করতে পারবেন, তেমনিভাবে অন্য রাজ্যের ছেলেমেয়েরাও রাজ্যের ছেলেমেয়েদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। এর মধ্যে দিয়েই রাজ্যের কৃষ্টি ও সংস্কৃতি বিকাশ ঘটবে। রাজ্যে ইতিমধ্যেই ফুটবল, জুডো ইত্যাদি খেলা হয়েছে। আগামী দিনেও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এই ধরনের প্রয়াস জারি রাখা হবে বললেন টিঙ্কু রায়। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। ত্রিপুরায় শীতের তীব্রতা ক্রমশই বাড়ছে। শীতের কামড়ে জুবুথুবু রাজ্যের মানুষ, দাপট বাড়ছে উত্তরের হাওয়ার, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশা। স্বভাবতই শীত রাজ্যের মানুষের কাছে উপভোগ্য হয়ে উঠেছে। ঋতু অনুযায়ী পৌষ এবং মাঘ 2 মাস শীতকাল। এখন ভোর শীতকাল চলছে। পৌষ মাসের শুরুতেই রাজ্যের শীতের কামড় বেড়ে চলেছে। শিশু থেকে বৃদ্ধ সকলেই শীতে জুবুথুবু। সন্ধ্যা ঘনিয়ে আসতেই শুরু হয় শীতের কামড়। একদিকে কনকনে শীত, অন্যদিকে ঘন কুয়াশা। বড়দিনের পর থেকেই রাজ্যের শীতের দাপট ক্রমশ বাড়তে শুরু করেছে। বাড়তে থাকে উত্তরের হাওয়ার দাপট। স্বভাবতই শীতে জুবুথুবু শিশু থেকে বৃদ্ধ সকলেই। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস। আকাশে হালকা মেঘ রয়েছে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। উত্তরের হাওয়ার গতি 4 থেকে 11 কিলোমিটার প্রতি ঘন্টা। সন্ধ্যায় উত্তরের হাওয়া বইবে 18 কিলোমিটার প্রতি ঘন্টায়। দিনে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 81%, সর্বনিম্ন 69%, আর রাতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 93%। তবে দিনের পর দিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য অনেকটাই কমে আসছে। আকাশে হালকা মেঘ রয়েছে। দিনে কোথাও কোথাও আবছা রোদ প্রত্যক্ষ করা যায়। রাতে ঘন কুয়াশা থাকবে আকাশে, তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে। দিনে শীতের অনুভূতি কিছুটা কম হলেও গভীর রাতে শীত বেশি অনুভূত হচ্ছে। চিকিৎসকদের মতে অতিরিক্ত শীতে শ্বাসকষ্ট ও গলায় অস্বস্তিতে ভুগতে পারেন শিশু থেকে বৃদ্ধ সকলেই। শিশু থেকে বৃদ্ধ সকলেই গরম খাবার গ্রহণ করা উচিত। বিশেষ করে শিশুদের এবং বৃদ্ধাদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া উচিত নয়। বুধবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 22 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস। আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে। এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানিয়েছে, জানুয়ারি মাসের প্রথম দিকে রাজ্যের শীতের দাপট বাড়বে। সেই মতো রাতের শীতের দাপট অনেকটাই বৃদ্ধি পেয়েছে। দপ্তর জানিয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা 6 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। তবে শীতলতম দিনগুলিতে শিশু থেকে বৃদ্ধ সকলেই স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। শীতের সময় 3 বছরের নিচে শিশুদের 3 লেয়ারের পোশাক পরতে হবে। ত্বকের সংস্পর্শে যাতে উলের পোশাক না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। শিশু থেকে বৃদ্ধ সকলে গরম খাবার খেতে হবে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। শিশুদের ও বৃদ্ধাদের উষ্ণ গরম জলে স্নান করতে হবে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সমস্ত সংবাদ দেখতে চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা।